আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি। এবার ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকাও নিস্তব্ধ দীর্ঘ সময় ধরে। পথঘাটে জনসমাগম অনেকটাই কমেছে। কোনো ট্রাফিক সিগন্যালে নেই যানজট, ফলে বিভিন্ন গন্তব্যে ছুটতে খুব একটা বেগ পেতে হচ্ছে না নগরবাসীকে। চিরচেনা জ্যাম না থাকায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন সবাই। এজন্য গরমের মাঝেও স্বস্তির পরশ। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ আপু। গ্রামে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে মানুষ ফিরতে শুরু করলেও দীর্ঘ ছুটির কারণে কর্মস্থলমুখী মানুষের চাপ খুবই কম। তাই তো চারদিকে শুনশান আর নীরবতা যেন বলে দিচ্ছে যানজটের চিরচেনা নগরী আর নেই। বিগত 2 দিনের তুলনায় সড়কে ব্যক্তিগত গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল কিছুটা বেড়েছে। স্বাভাবিক কর্মব্যস্ত দিনের মতো যানবাহনের ভিড় বা ভোগান্তি একেবারে নেই বললেই চলে। দীর্ঘ ছুটির কারণে এই নগরীটা ভালোই লাগতেছে, খারাপ না, জ্যাম নাই, 1 নম্বর কথা। 2 নম্বর হাইটা যাওয়ার একটা সুযোগ সুবিধা আছে, ভালো। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে এরকম জনশূন্য ফাঁকা নগরী পেয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন বেড়াতে। স্বস্তিতে সময় পার করছেন যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরাও। আর যারাও বা বের হয়েছেন তারাও প্রকাশ করছেন স্বস্তি। আর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় খুব একটা না থাকলেও পরিবার পরিজন নিয়ে এক বিনোদন কেন্দ্র থেকে ছুটছেন আরেক বিনোদন কেন্দ্রে। যে কোনো জায়গায় আমরা সময়মতো পৌঁছাতে পারছি বা সব কিছু মিলে গাড়ি ঘোড়ার চাপ কম থাকাতে পরিবেশটা একটু অন্যরকম ভালো লাগছে আর কি। ঢাকার যে সৌন্দর্য, আশেপাশের গাছের কথা বলেন বা যে ডেকোরেশনগুলো আছে, যানজটের কারণে আমরা সেই জিনিসটা উপভোগ করতে পারি না। এখন গাড়ি ঘোড়া কম থাকার কারণে আশেপাশের এই দৃশ্যগুলো আমাদেরকে আসলে অনেক আনন্দ দিচ্ছে। কোথাও কোনো যানজট নেই, ঝুলতে হয় না বাসে। ঈদের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গেল বুধবার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ছুটি চলবে আগামী 14 জুন পর্যন্ত। বিগত দিনের চেয়ে ঈদের এবার লম্বা ছুটির কারণে রাজধানী এখনও চিরচেনা রূপে ফিরতে পারেনি। তাই এমন শুনশান পরিস্থিতি বিরাজ করছে। তবে এমন শুনশান পরিস্থিতির মাঝেও মানুষজন স্বস্তি খুঁজে পাচ্ছে এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। বিজয় সরণ এলাকা থেকে আবু সাইদ আপু, মাই টিভি, ঢাকা। নতুনভাবে সেজে উঠেছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল। ফলে দিনকে দিন বাড়ছে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত সমাগম। সবাই বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রনায়কের সমাধিস্থলের ভাব গাম্ভীর্য সুরক্ষার এখনই উপযুক্ত সময়। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানী সহ দেশের বিরাজমান তাপদাহে যখন জনজীবন স্থবির, তখন পানির সাথে লুটোপুটি খেলতে কার না মন চায়। আর তাই রাজধানীর জিয়া উদ্যানের লেক এখন সাধারণ মানুষের কাছে যেন প্রশান্তির এক অন্যরকম তীর্থস্থান। একটা সময় দর্শনীয় এই স্থানটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকার ফলে এর সৌন্দর্যহানি হয় বলে মনে করেন দর্শনার্থীরা। তো কেউ ঢুকতেই পারে না, মানে এমন অবস্থা ছিল, সব দিনে মনে হয় নিঃশ্বাস আটকে রাখছিল, মানুষ খোলা মেলে কোনোভাবে বেড়াইতে পারে নাই। এখন অনেক মাশাআল্লাহ অনেক দিলে সুন্দর আছে। দীর্ঘদিন আগে আসছিলাম তো তখন এতটা পরিষ্কার ছিল না, তো আজকে হঠাৎ করে এখানে আসা, ঘুরতে আসা, তো এখন মানে এখানে এসে দেখলাম যে নিট অ্যান্ড ক্লিন, আগের থেকে যথেষ্ট ভালো আর কি পরিবেশ। তারা জানান, গত 15 বছর চন্দ্রিমা উদ্যানের নাম ছেটে পুনরায় জিয়া উদ্যানের নাম ফিরে পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে জনমনে। গত 16টা বছর কিন্তু এই যে জিয়া উদ্যান যেটা, এটা কিন্তু আসলে সাম্প্রতিক সময়ে কিন্তু নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়েছিল এবং এখানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরটি ছিল, এখানে কিন্তু তার দলীয় যে নেতাকর্মী সহ সাধারণ মানুষের জন্য কিন্তু এখানে যাতায়াতটা কিন্তু আসলে নিষিদ্ধ ছিল। দেশের সফল রাষ্ট্রনায়কের সমাধি প্রাঙ্গণের পরিবেশ আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে খুশি দর্শনার্থীরা। তো অবাধে মানুষ লোকজন চলাফেরা করতেছে, কুকুর ঢুকতেছে, অনেক কিছু ঢুকতেছে অপরিষ্কার। এই জন্য গুণীজনের জিনিসগুলোকে একটু ভালোভাবে সাজিয়ে রাখাটাই
ভালো। কবরের পাশে আপনারা হর্ন বাজাবেন না বা আওয়াজ করবেন না, এই তোমার গান গাইবেন না। তো আমার মনে হয় এটা আসলে জিয়ারত তো কবর জিয়ারত, কবরের পাশে এইভাবে করে ঠিক না। তো আমার সাইনবোর্ড দেওয়া দরকার। শুধু তাই নয়, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থান রক্ষণাবেক্ষণ এবং ভাব গাম্ভীর্য রক্ষাই এখনই উপযুক্ত সময় বলে মনে করেন অনেকেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে পড়ছে পাবনা। এ জেলায় ঘরে বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। চারপাশে কাঠ ফাটা রোদ, অসহনীয় দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। গত ৩-৪ দিন তাপমাত্রা কিছুটা কমলেও বৃহস্পতিবার তা আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন। প্রতিনিধি নাহিদ মিয়া রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। তীব্র তাপপ্রবাহে পড়ছে পাবনা। ঘরে বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। চারপাশে কাঠফাটা রোদের সাথে মাটি থেকেও যেন উঠছে তাপ। অসহনীয় তাপদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমলেও বৃহস্পতিবার তা আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষের দৈনন্দিন জীবন। বিশেষ বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। এছাড়াও তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। রাস্তায় পথে চলা যায় না, রোদের তাপে হাঁটা যায় না, দোকানপাট বন্ধ। সাধারণ লোকজন গরিব মানুষ কত কষ্টে আছে বলার অপেক্ষা রাখে না। ঘর থেকে মানুষ বের না হওয়ায় কষ্টে পড়েছে অল্প আয়ের মানুষ। নাই, লোকজন নাই, লোকের সংখ্যা অনেক কম। এই গরমে আমাদের বেচাকেনা নাই এবং আমরা চলবো কিভাবে বুঝতে পারতেছি না। বয়স্কদের পাশাপাশি কষ্টে আছে শিশু কিশোররাও। গরমের জন্য আমরা পুকুরে আইছি, বাসা তো গরম, সব জায়গাতেই গরম, অনেক গরম পড়ছে। এর জন্য সকালবেলা আইছি পুকুরে, আমরা সারাদিন পুকুরে আছি। হাসপাতালে রোগী না বাড়লেও করোনা ও ডেঙ্গুর ব্যাপারে সতর্ক করেছেন চিকিৎসক। এই সময়টা প্রচন্ড গরম দেখা যায় এবং এখন যে গরমের পরিবেশে তাতে আমাদের সবার যে ডিহাইড্রেশন দেখা যায়। এতে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন পানি অথবা পানির পরিমাণ, নর্মাল পানির পরিমাণ একটু বেশি খাবে। আর রোদে চলাফেরার জন্য ছাতা বা ক্যাপ এই জাতীয় গার্মেন্টস ব্যবহার করতে করবে। ইলিয়াস কমল, মাই টিভি। বরিশালে নির্মাণের 1 বছর পরেও চালু হয়নি প্রায় 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুর্যোগকালীন খাদ্য সংরক্ষণাগার সাইলো। ঠিকাদারি প্রতিষ্ঠান সকল কাজ সম্পূর্ণ করলেও খাদ্য অধিদপ্তর বুঝে না নেয় চালু হচ্ছে না সাইলোটি। নিরাপত্তাহীনতার মাঝে দিনকে দিন চালু হওয়া নিয়ে বাড়ছে সংশয়। সাইলোটি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাসে বরিশাল বিভাগের খাদ্য সংরক্ষণের লক্ষ্যে 2020 সালে 330 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে সাইলোটি। নির্মাণকারী প্রতিষ্ঠান 2024 সালের জুনে সব কাজ শেষ করে হস্তান্তর করতে চাইলেও বুঝে নিতে গড়িমসি করছে খাদ্য অধিদপ্তর। এটা তো কোনো সময় দেখি না যে চালু, এই যে মানে বন্যা হইতেছে, জ্বর হইতেছে, কিন্তু কই কোনোদিন তো দেখলাম না যে খাদ্য সংরক্ষণ করতেছে এটার মাধ্যমে। সড়ক বা নদী পথে কীর্তনখোলার পার হয়ে জেডি থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সম্পূর্ণ মেশিনে প্যাকেটজাত অবস্থায় করা যাবে লোড আনলোড। 16টি স্টিল সাইলোতে একত্রে 48,000 মেট্রিক টন চাল থাকবে সংরক্ষণ। 16টা ভিন আছে, প্রতিটা ভিনের ক্যাপাসিটি হচ্ছে 3,000 মেট্রিক টন করে। তো এখানে আমরা 48,000 মেট্রিক টন চাল রিজার্ভ করতে পারবো। আরও কিছুদিন আগে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। আমরা চাল দিয়ে আমরা রানও করেছি। নাইট্রোজেন ফেমিগেশনের মাধ্যমে সবকিছু আধুনিক থাকবে এবং নষ্ট হবে না। সাইলোটি চালু না করায় এটিকে সরকারের একটি লস প্রজেক্ট বলে ভাবছেন অনেকেই। আমি দেখতেছি 5-6 যাবত এমন অনেক ভোগান্তিতে আছে, দীর্ঘদিন যাবত এই কাজটা পড়ে আছে এই জায়গায়। এই বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। বিগত সরকার কয়েকশো কোটি টাকা ব্যয়ে দুর্যোগকালীন সময়ে খাদ্য সংগ্রহের লক্ষ্যে নির্মাণ করেন এই সাইলোটি। অথচ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ করে বুঝিয়ে দিলেও খাদ্য অধিদপ্তর বুঝে না নেয় পুরোটাই অনিরাপদ হয়ে রয়েছে অত্র প্রতিষ্ঠানটি। এতে ঝুঁকির মধ্যে রয়েছে রাষ্ট্রের সম্পদ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে রাজবাড়িটি আজও দাঁড়িয়ে আছে অযত্ন আর অবহেলায়। নামেই রাজবাড়ি, জানালা দেয়াল ছাদ থেকে খসে পড়েছে, দেয়ালে কোথাও ভাঙা ফাটল, ছাদ ভাঙা, লতাপাতায় ঢেকে গেছে অনেক দেয়াল।
কক্ষগুলোর ভেতরে ময়লা আবর্জনা স্তূপ। এখনো পর্যন্ত ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি মেলেনি রাজবাড়ির। প্রতিনিধি খোরশেদ আলমের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিশাল এলাকা নিয়ে ছড়ানো ছেটানো এ রাজবাড়ির অসংখ্য দালান আজ ধ্বংসপ্রায়। দালানের ইট, পাথর ও সুরকি খুলে পড়েছে। দেয়ালের জীর্ণতা ও শ্যাওলার আঁচড়ে পরগাছা জন্মেছে। রাজবাড়ির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দৃষ্টিনন্দিত ছোট বড় অনেক পুকুর। বাড়ির পেছনের ইতিহাসে কালের সাক্ষী হয়ে কোনো মতে বেঁচে আছে দেবী চৌধুরানীর খননকৃত ঢুসমারা খাল, অর্থাৎ অকস্মাৎ সৃষ্টি। এখন বংশ পরস্পর এটার মালিক কেউ নেই, এটা সার্বজনীন হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম ঘটে এই রাজবাড়িতে। ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির নাট্য মন্দির ও কাছারি ঘরটি বর্তমানে পীরগাছা উপজেলার সাব রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজবাড়ির ভেতরে নির্মিত প্রাচীন মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। জমিদার আমলের যে জিনিস কিছু স্মৃতি জর্জা আমরা দেখছি আর কি, কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। গাছ টাছ গাছছে, লেচুর গাছ টাছ গাছছে, ওখানে ফল ফলান্তি হয়। স্থানীয়রা বলেন ঐতিহাসিক এই রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। সরকার উদ্যোগ নিয়ে জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে আসবে রাজস্ব। সেই সাথে পীরগাছাকেও বাংলাদেশের মানুষ এক নামে চিনবে। এদের যাদের নজরদারিতে যদি থাকতো তাহলে আজকে এই অবস্থায় থাকতো না। একটা পর্যটন কেন্দ্র করা হোক এবং আমাদের এলাকা লোকজনের জন্য এবং দেশবাসীর জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। পীরগাছা থানার ওসি জানান, রাজবাড়ির রক্ষার্থে এবং মাদক মুক্ত রাখতে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। ছিনতাইয়ের মতো কোনো ঘটনা এখন পর্যন্ত এখানে ঘটেনি বা আমার যেটা আসেনি। মাদকের কিছু আনাগোনা আছে, মাদকাসক্ত ব্যক্তি, তাদেরকে আমরা আমাদের অপারেশন পরিচালনা করে মাঝে মধ্যে তাদেরকে আমরা গ্রেফতার করছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজবাড়িটি বর্তমানে প্রাইভেট দেবোত্তর হিসেবে আছে। সেখানে কিছু অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াও চলছে। আশা করি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এই রাজবাড়িটি আরো সংস্কারের যে ব্যাপকতা ফিরে পাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। জামালপুরে ঐক্যমঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হালিম স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ঐক্যমঞ্চের উদ্যোক্তা সৈয়দ রুবেল, তরুণ বিজ্ঞানী তাওহিদুল ইসলাম, সোহানুর রহমান সোহান, আখি আক্তার সহ অন্যান্যরা। এ সময় চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা ও ভবিষ্যতে বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে শহরের রাস্তার দুপাশে 100 ফল, ফুল, কাঠ বৃক্ষরোপণ করা হয়। তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জামালপুরের সচেতন নাগরিক সমাজ এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখবে এমনটাই বলছেন ঐক্যমঞ্চের উদ্যোক্তারা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাকশিমল ইউনিয়নের পাকশিমল বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমল বাজারের একটি জায়গা নিয়ে পাকশিমল গ্রামের বড়পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলমের সাথে বড়বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রৌফুদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার উভয় গোষ্ঠীর বিপুল সংখ্যক দাঙ্গাবাজ ডেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ব্যাপক পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহার পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ কাউসিয়ার মিয়ার ছেলে মৃত মরিয়ম আক্তার ও ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এলাকায় বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে স্থানীয়রা ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে তাদের খুঁজে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।